সমস্যাটা হচ্ছে এটাই, সবাই যদি এখন ভাবতে শুরু করে দেয় যে আমি একটু অন্যধারা সিনেমা বানালে আমাকে এসে সবাই পিঠ চাপড়ে দেবে, আমি একটু আরবান সেন্ট্রিক মুভি বানালে এককালে আমাকে নিয়ে খিল্লি হতো, সেই খিল্লিটা আর হবে না, সেই ভয় থেকে যদি লোকে পরিচালনা শুরু করে দেয়, তাহলে এরকম বাবলির মতো কিন্তু প্রোডাক্টই কোথাও গিয়ে তৈরি হয়। যে সমস্ত পরিচালকদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে ভালো মেকিং করার, ভালো ধরনের কাজ করা, যাদের কাজের প্রতি একটা বিশ্বাস রয়েছে, তারা যখন এভাবে হতাশ করে, সত্যি কথা বলতে কোথাও গিয়ে কিন্তু অবাক হতে হয়। দেখো, প্রথমে যখন বাবলির যখন ট্রেলারটা আসে আমি সেটা ক্রিটিসাইজ করেছিলাম। আমি তখন গ্যারেন্টি দিয়ে বলেছিলাম যে এই কাজটা একটা সিরিয়াল হবে। তখন ক্রিটিসাইজ করার পর আমার খানিকটা ফিল হয় দর্শকের কমেন্ট দেখে যে তুমি যেহেতু উপন্যাসটা পড়োনি, তোমার না পড়ে দিয়ে এইভাবে সিরিয়াল বলে দেওয়াটা কখনোই উচিত হচ্ছে না। তারপরেই আমি ইমিডিয়েটলি বাবলি বইটা সংগ্রহ করি এবং পুরো মানে উপন্যাসটা আমি পড়ি। এবং বিশ্বাস করুন, উপন্যাসটা যখন পড়েছিলাম আমার এটুকু বিশ্বাস হয়েছিল যে না, এই কাজটা কিছু ভাই একটা হবে। রাজ চক্রবর্তী যেহেতু প্রেমের সিনেমা ভালো বানিয়ে এসছে বরাবরই, এবং বাবলি উপন্যাসটা অসাধারণ। আপনারা জাস্ট পড়ুন একবার। আমি সিনেমাটা দেখার কথা রেকমেন্ড করবো না, সেসব কথা এখন যাচ্ছি না। আপনারা বলবো উপন্যাসটা পারলে পড়ুন একবার, মানে রীতিমতো শিহরণ লেগে যাবে, আপনার রীতিমতো প্রেম করতে ইচ্ছে করবে সেই ধরনের। তো একটা আশা ছিল যে যতই আমি ক্রিটিসাইজ করি, যাই করি না কেন, রাজদার প্রতি একটা বিশ্বাস রয়েছে সে আর যাই হোক সিরিয়াল বানাবে না। এর আগে আপনারা তার হাবজি কাবজি দেখে নিন, ধর্মযুদ্ধ দেখে নিন, পরিণীতা দেখে নিন, বা আরও যে কাজগুলো রয়েছে, রাজ চক্রবর্তী কিন্তু সেগুলোকে যথেষ্ট এন্টারটেনিংভাবে করার চেষ্টা করে, এটা আমরা বারবার দেখে এসেছি। কিন্তু এইবার রাজ চক্রবর্তী মানে রাজদার যেটা মাথায় বেসিক্যালি ঢুকে গেছে যে আমাকে একটু আরবান অডিয়েন্সকে খুশি করতে হবে, আমাকে একটুখানি সিরিয়ালের মতো সিনেমাটাকে বানাতে হবে। 35 থেকে 50 বছর বয়সী যে সমস্ত মানুষরা এখন ভিড় করে সিনেমা দেখছে তাদেরকে খুশি করতে, এবং আলটিমেটলি তাদের এটা ভালোও লাগবে, কারণ তারা হলে গিয়ে এই ধরনের জিনিসে পছন্দ করছে এবং সেই অডিয়েন্স এখন অ্যাক্টিভ। যে কারণে রাজদা কী করতে এই যে আমি চলো যেভাবে আগে পরিচালনা করতাম সেখান থেকে সরে এসে আমি আর কমার্শিয়ালি সিনেমাটাকে বানাবো না, আমি আরবান সেন্ট্রিকভাবে বানাবো। এবং এটাই সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, যে যেটাতে মানে সফল, যার হাতে যে জিনিসটা হয় তার সেটাই করা উচিত। আজকে কৌশিক গাঙ্গুলি যদি ভাবে আমি রাজ চক্রবর্তীর মতো পরিচালনা করব, সে পারবে না। আবার রাজদা যদি ভাবে আমি কৌশিক গাঙ্গুলির মতো পরিচালনা করব, তাহলে কখনোই সেটা পসিবল নয়। প্রত্যেকের নিজস্ব একটা ধরন রয়েছে, এই ধরন ভাঙার চেষ্টাটা চলছে বলেই আস্তে আস্তে কিন্তু ইন্ডাস্ট্রির 12টা বাজছে। এবার বাবলির যদি আমি কিছু পজিটিভ দিক বলতে বলে, সিনেমাটা বেসিক্যালি কেমন লেগেছে সে কথা আমি পরে আসছি। তাকে যদি পজিটিভ দিক আমাকে বেশি কিছু বলতে বলা হয়, তাহলে যেটা আমি প্রথম থেকে এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির অসাধারণ পারফরমেন্স। শুভশ্রী এই মুহূর্তে যে চরিত্র করছে সেই চরিত্রে এমনভাবে ঢুকে যাচ্ছে, তাকে মারাত্মক লাগছে। সেটা ইন্দুবালা ভাতের হোটেল হোক, সেটা পরিণীতা হোক, বা হাবজি গাবজি হোক, বা ধর্মযুদ্ধ হোক, সে যে ক্যারেক্টার প্লে করছে সেটা অসম্ভব সুন্দর প্লে করছে। এখানে যে শুভশ্রী গাঙ্গুলিকে দুর্দান্ত মানিয়েছে তা কিন্তু নয়, আপনারা বাবলিটা পড়লে বুঝতে পারবেন যে আরও একটু ইয়ং কোনো মেয়েকে দরকার ছিল, তাহলে ব্যাপারটা আরও ঠিকঠাক মানাতো, মানে মানানসইয়ের ব্যাপারটা আমি বলছি। কিন্তু অভিনয় দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু দারুণভাবে কিন্তু মানিয়ে নিয়েছে শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে কিন্তু মোটেই ইয়ং লাগছে না। সে যখন শাড়ি পরছে তাকে 37-38 বছরের বয়সে একটা মেয়ে লাগছে, বেসিক্যালি লাগা উচিত 26-27 বছর, গল্পের প্রয়োজন অনুসারে যদি ভাবা যায়। সেই তুলনায় তাকে একটু হলেও বয়স্ক লাগছে, কিন্তু অভিনয় পারফরমেন্সের মাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু ফাটিয়ে দিয়েছে। আবিরের অভিনয় আমি দারুণ লেগেছে বলবো না, কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ লেগেছে, কিছু কিছু ইমোশনাল মোমেন্টে ভালো, কিন্তু কিছু কিছু রোম্যান্টিক মুহূর্তে বিভিন্ন জায়গাতে অভিনয় অনেকটা কিন্তু জড়তা আমার লেগেছে। সে গোয়েন্দা চরিত্র যেভাবে অসাধারণভাবে প্লে করে, এখনও অন্যরকম চরিত্র বা রোম্যান্টিক টাইপ চরিত্র প্লে করতে গেলে এখনও কিন্তু খানিকটা জড়তা কিন্তু আবিরদার অভিনয় দেখা যায়। সেটা আমার ব্যক্তিগত মতামত, অন্য কারোর এটার সঙ্গে একমত নাই হতে পারে। আর সৌরসেনী মৈত্র ক্যারেক্টার তো আমরা জানি, মানে যারা গল্পটা পড়েছে, সেই চরিত্রের উপস্থিতি যে বিরাট কিছু রয়েছে তা না, কিন্তু যেটুকু সৌরসেনী মৈত্র রয়েছে তাকে ভালো মানিয়েছে, সে নিজের কাজটুকু ভালো করেছে। তো এইগুলো হচ্ছে পারফরমেন্সের দিক। আর একটা জিনিস নিয়ে কথা বলতে হবে, যে যে জায়গায় শ্যুট করা হয়েছে সেই শ্যুট যে মানে সেই শ্যুটের যে লোকেশানগুলো বা সেগুলোকে যেভাবে শর্ট নেওয়া হয়েছে সেটা খুব সুন্দর দেখতে লেগেছে। মানে ক্যামেরার কাজ খুব সুন্দর হয়েছে, কিছু কিছু রোম্যান্টিক মুহূর্ত ক্রিয়েট করার চেষ্টা করেছে আলো আঁধারিভাবে, আলো ফালোর ইউজ করে, সেগুলোকে খুব সুন্দরভাবে দেখতে লেগেছে। সেগুলো অবশ্যই করতে হবে, এবং অবশ্যই আবহ সঙ্গীত। এই সিনেমার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো। এবার আমি যেটা প্রথমেই বললাম, যে এবার আমি নেগেটিভ দিকে ঢুকছি, যে এই স্টোরিটা কিন্তু অসম্ভব ভালো, এটাকে নিয়ে দুর্দান্ত একটা কাজ বানানো যেত, দুর্দান্ত একটা কাজ বানানো যেত, এবং সেটাকে কমার্শিয়ালি বানানো যেত। আমি বলছি না যে মার ধার অ্যাকশান রাখতে হবে, এটাকে যথেষ্টভাবে মানে প্রেজেন্টেশনটা খুবই এমনভাবে করা যেত যেটা সমস্ত অডিয়েন্সের ভালো লাগবে, গ্রামেগঞ্জের মানুষেরও ভালো লাগে, এইভাবে প্রেজেন্ট করা যেত। আপনারা ভেবে দেখুন না, আগে উত্তম কুমারের আমলে যে সিনেমাগুলো হতো সেগুলো তো বেশিরভাগই এইরকম, কিন্তু তাই বলে কি সেটা শুধুমাত্র শহরের অডিয়েন্সের ভালো লাগবে, গ্রামের অডিয়েন্সের ভালো লাগবে না, বা বোরিং লাগবে, এরকম কি মনে হতো? মনে হতো না, কারণ তখনকার পরিচালকরা এই দুটো দিককে বজায় রাখার চেষ্টা করতো। কিন্তু এখন কি হয়ে গেছে, কি শহরের ওই মানে অডিয়েন্স যারা মাল্টিপ্লেক্স 250 টাকা খরচ করে সিনেমা দেখে, শুধু তাদের কথা ভেবে যেহেতু বানানো হচ্ছে না, মেকিংটা খুব বোরিং হয়ে যাচ্ছে, স্ক্রিন প্লে খুব স্লো হয়ে যাচ্ছে, এবং সিরিয়াসলি বলতে গেলে সিনেমাটার মধ্যে কোনো রকম কোনো একটা গল্পের যে স্ক্রিন প্লে যে আঁটোসাঁটো ব্যাপারটা থাকা দরকার সেটা রাখা হচ্ছে না। অথচ ধর্মযুদ্ধ বলি, হাবজি কাবজি বলতে কিন্তু সেই জিনিসটা ছিল, কিন্তু এটার যে সোলটা, গল্পের যে সোলটা মেন,
সেটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়। খুবই ক্রিঞ্চভাবে সিনেমাটাকে বানানো হয়েছে। ওই যে ওদের যে মানে যাত্রাপথের যে মানে দৃশ্যগুলো, যেটা আপনারা পড়লে একটা অদ্ভুত ফিল পাবেন। ওরা যে ধরুন নাবছে একটা জায়গাতে, সিঙ্গাড়া খাচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, সেগুলো পড়ে আমি যে পরিমাণ শিহরণ মানে উপভোগ করেছি সিনেমাটা কিন্তু দেখার সময় এই দুজনের কেমিস্ট্রির মধ্যে, বা এই যে সিনগুলোকে যেভাবে ক্যাচ করা হয়েছে, সেই কেমিস্ট্রিটা কিন্তু বা সেই সোলটা কিন্তু কোথাও গিয়ে প্রকাশই আসছে না। যে কারণে এই সিনেমার যে মেন এসেন্সটা কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় তৈরি হয়নি। স্ক্রিন প্লেটা প্রচণ্ড স্লো, সিনেমাটা খুব ধীরে গতিতে এগোয়। কিছু কিছু জায়গায় আপনার গ্যারেন্টি দিচ্ছি আপনি পুরো ঢুলে ঘুমিয়ে পড়বেন। রাজ চক্রবর্তীর কোনো সিনেমা থেকে আমার আজ অবধি এই অবস্থা হয়নি। এই অবস্থা কখনো হয়নি যে রাজ চক্রবর্তীর সিনেমা থেকে আমি ঝিমোবো, আমার চোখে ঘুম চলে আসবে, এমনটা হয়নি। কিন্তু এটাকে এত স্লো বানানো হয়েছে যে যত ভালোই পারফরমেন্স করুক, যাই করুক, যেন মনে হচ্ছে এবার শেষ হলে বাঁচি সিনেমাটা। কিন্তু উপন্যাসটা পড়ে আমি এখনও ভাবছি যে কী করে এইভাবে বানানো হলো। কারণ ওই একটাই, রাজ চক্রবর্তী এই সিনেমাটাকে যদি নিজের স্টাইলে বানাতেন না, যেভাবে উনি আগে সিনেমাগুলো বানিয়ে এসছেন সহজ সরলভাবে, অনেক বেটার বানানো যেত। কিন্তু উনি কী কী চেষ্টা করেছেন যে চলো একটু আঁতেল হয়ে যাই, আমি একটুখানি কৌশিক গাঙ্গুলির ঘরানা তৈরি করার চেষ্টা করি, যেটাতে কিন্তু স্বচ্ছন্দ নয় রাজ চক্রবর্তী। কোনো একটা নির্দিষ্ট অডিয়েন্সকে খুশি করার জন্য রাজ চক্রবর্তী নিজেকেই ভাঙা গড়া, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। রাজ চক্রবর্তীর কাছ থেকে আমরা এগুলো এক্সপেক্ট করতে পারি না। এবার আমি জানি কমেন্ট বক্সে খিস্তে আসবে, এটা ওটা আসবে, কিন্তু আমি চিরটা কাল সত্যি আমার যেমন লাগে আমি তেমন বলি। আমার যে সিনেমা যত হাইপ থাকুক, যাই থাকুক না কেন, আমার যেরম মনে হয় বলি। এই সিনেমাটা আমি এটাও জানি বক্স অফিসে বিরাট বিজনেস হয়তো করবে, হিউজ। আজকের ওপেনিংও তো দারুণ হচ্ছে, দেখা যাবে নর্মাল দিনও মাল্টিপ্লেক্সে ভালো চলবে। কিন্তু ওই কলকাতাটুকু বাদ বাকি অডিয়েন্সের কিছু যায় আসবে না এই সিনেমাটাকে নিয়ে। যারা যাবে তারা বলবে বেরিয়েছে যে কী ভাই কেন বানিয়েছো এটা, তাদের এটাই মনে হবে, কারণ তাদের জন্য সিনেমা তো বানানো হচ্ছে না। তো ওভারঅল আমার সিনেমাটা একেবারেই হতাশ করেছে। বেসিক্যালি আমি তো মনে হয় গল্পটা পড়েই কোথাও গিয়ে ভুলটা করেছি। যদি গল্পটা না পড়তাম হয়তো আমার দিকে ভাই সিরিয়ালে এক্সপেক্ট নিয়ে যেতাম, সিরিয়ালই দেখে বেরোতাম, আমার তো গায়ে লাগতো না। কিন্তু গল্পটা পড়ে আমার একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। সবার কথা শুনে গল্পটা পড়ি, বুদ্ধবাবু অসাধারণ ভালো লিখেছেন গল্পটাকে। গল্পটা পড়ে আমি নিজের এক্সপেকটেশনটা বাড়িয়ে নিয়েছিলাম। তাই বলবো গল্পটা যদি আপনার না পড়া থাকে তাহলেই যান, আর যদি গল্পটা পড়ে থাকেন, আমি আমার দিক থেকে বলতে পারি আমি হতাশ হয়েছি, আপনাদেরটা আপনারা বুঝবেন, এটুকুই বলা। যাই হোক, এটা আমার রিভিউ, তোমার সঙ্গে একমত হতেও পারে, না হতে পারে, প্রত্যেকের রিভিউ মিলবে না। আজকে আমি এটাতে নেগেটিভ বলছি, অন্য কোনো ইউটিউবার এটাকে নিয়ে পজিটিভও বলতে পারে, তো তারটাকেও আমি গুরুত্ব দিচ্ছি, আমারটাকেও আমি বলবো গুরুত্ব দেওয়া হোক। এটাই বলা। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবেন আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।